সাম্প্রতিক সময়ে নানান কুকর্মের মাধ্যমে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে উগ্রবাদী সংগঠন ইসকন। চট্টগ্রামে তাদের নেতা চিন্ময়কে গ্রেফতার করায় দিনভর তাণ্ডবের পর প্রকাশ্যে হত্যা করেছে এক আইনজীবীকে। মুসলিম দেশে হিন্দুদের হাতে এমন খুন সীমা ছাড়িয়ে গেছে। তবে ইসকনের অপকর্ম এখানেই সীমাবদ্ধ নয়। কিছুদিন আগেও তারা চট্টগ্রামে পুলিশ ও সেনাবাহিনীর শরীরে অ্যাসিড মেরেছে, গোপালগঞ্জেও পুলিশ পিটিয়েছে। এছাড়াও নানান সময়ে নানান খুন খারাবি, এমনকি মসজিদে হামলার মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে। 2016 সালে ইসকনের বিরুদ্ধে ফেসবুক পোস্ট করায় খুন করা হয় একজন নিরপরাধ ইমামকে। এছাড়া হাসিনা সরকারের পতনের পর সংগঠনটির বিরুদ্ধে দেশবিরোধী নানান ষড়যন্ত্রের আভাস মিলে। তাছাড়া শিক্ষার্থীদের জোর করে হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ করানো ও যৌন কেলেঙ্কারি সহ ইসকনের অনেক অপকর্ম আছে। তার মধ্যে সবচেয়ে বড় অপকর্মটি হল ভূমিদস্যুতা। এরা ভূমিদস্যুতায় সিদ্ধহস্ত। আপনাদের সিলেটের রাগীব আলীর কথা মনে থাকতে পারে। বাংলাদেশের অন্যতম শীর্ষ ধনী নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডে ছিল সম্ভবত। নর্থ সাউথের সাথে বসুন্ধরার যমুনা ফিউচার পার্কের রাস্তার মোড় নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল। এতে যমুনা গ্রুপের বাবুল ক্ষেপে যায় এবং যমুনা টিভিতে নিয়মিত রাগীব আলীর বিরুদ্ধে সংবাদ হতে থাকে। গর্তে পড়ে রাগীব আলী। সিলেটে তার একটা চা বাগান ছিল, আকার প্রায় 1600 বিঘা। এক হিন্দু সেই জমি রাগীব আলীর কাছে বিক্রি করে ভারত চলে যায়। কিন্তু যমুনার প্রতিবেদনে রাগীব আলী ফাঁদে পড়ার পর সেই সুযোগটা নেয় ইসকন, মামলা করে এবং 1600 বিঘা জমি দখলে নেওয়ার চেষ্টা করে। জেলে যেতে হয় রাগীব আলী ও তার অসুস্থ ছেলেকে। জানা যায়, ইসকন সিলেটের 1600 বিঘা জমি সম্পদ দখল করে নিজেদের শক্তিশালী করে তোলার কাজ করে। কারণ ইসকন হচ্ছে বৈষ্ণব, আর বৈষ্ণবদের নেতা চৈতন্যের পৈতৃক বাসা হচ্ছে সিলেটের গোপালগঞ্জ। স্বাভাবিকভাবেই ইসকন চাইবে সিলেটে তাদের একটা বড় ঘাঁটি হোক। সেক্ষেত্রে রাগীব আলী 1600 বিঘার চায়ের বাগান দখলে পেলে তাদের ঘাঁটি গাড়তে সুবিধা হবে, পরে সেটাই করে। কেবল সিলেটই নয়, ইসকন আরও নানান জায়গায় দখলদারি চালিয়েছে। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আউয়ালপুর এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দির এর জমি দখল নিয়ে হিন্দু ধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 2009 সালের 18 সেপ্টেম্বর রসিক রাও জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয়। এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতন হিন্দু নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়। তারপর থেকে ওই মন্দিরে পূজার সময় সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করে। এর বাইরে 2021 সালে বেআইনিভাবে প্রবর্তক সংঘের ভূমি আত্মসাৎ, মন্দিরের দানের অর্থ লোপাটসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের কারণে ইসকনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় প্রবর্তক সংঘ। সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী। এ সময় তিনি ইসকনকে উগ্রবাদী সংগঠন বলেন। সেজন্য তার নামে মামলা টুকে দেয় ইসকন। অথচ তিনকড়ি কোনো মিথ্যা কথা বলেনি। ইসকনের হামলায় তাদের 12 জন সদস্য আহত হয়েছিল। এছাড়া ঢাকায় স্বামীবাগের ইসকন মন্দিরটি আগে একটি সনাতন হিন্দু মন্দির ছিল। সেই মন্দিরের জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা মোকদ্দমা দিয়ে সেখানে তারা ইসকন মন্দির গড়ে তুলেছে। বর্তমানে ইসকনের শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সহায়তায় ইসকন বহু খাস জমি দখল করে নেয়। প্রতি এলাকায় তার মন্দিরের জন্য জমি পেয়ে যায়। তবে সব জায়গায় তারা ইসকনের নামে মন্দির করেনি, করেছে রাধা কৃষ্ণের নামে। এমন এলাকায় তারা মন্দির করেছে সেখানে ইসকন সদস্য দূরের কথা, হিন্দু জনগোষ্ঠীও নেই। কিন্তু তারা ইসকন মন্দির বানিয়ে সেখানে সাদা চামড়ার পশ্চিমা ইসকন সদস্য দিয়ে রহস্যজনক কার্যক্রম শুরু করেছে। এ নিয়ে অনেকেই বলছেন, ইসকনকে নিষিদ্ধের কথা যেহেতু উঠেছে, তাই আওয়ামী লীগ সরকারের সহায়তায় তারা কোন কোন জমি দখল করেছে সেটার একটা তালিকা আগে করা দরকার। এরপর তাদের সেই জমি দখলমুক্ত করা দরকার। তাহলে ইসকনের মূল কার্যক্রম ভেঙে পড়বে। না হলে কেবল নিষিদ্ধ করেও কোনো কাজ হবে না। তারা তলে তলে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। বন্ধুরা, আপনারা কি বলেন? আমাদের সাথে একমত হলে কমেন্টে হ্যাঁ ভোট দিন, না হলে না ভোট দিতে পারেন। দেখা যাক কোন দিকে কত ভোট পড়ে।